রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের প্রথমে বেসিক কোণগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। যেহেতু এখন এমসিকিউ আসে, তো আজকে আমরা এই যে আমাদের দেখতে পাচ্ছ স্ক্রিনে আছে যে নবম অধ্যায় নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো এই ত্রিকোণমিতিক অনুপাতে এ প্রথম থেকে ওরকম ইম্পর্টেন্ট কিছু নেই, কিন্তু এই যে এখানে বিশেষ করে সমগণিত বোঝ এরকম হালকা ডিসকাশন আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু কিছু কিছু একবার রিডিং দিয়ে রাখতে পারো। আর এইখানে দেখো ট্রাইগোনোমেট্রি, এটাকে ভাঙলে কি হয় এটা যাতে এটা তোমরা মাথায় রাখতে পারো। ট্রাইগোনোমেট্রি শব্দটি কোত্থেকে এসেছে? গ্রিক শব্দ ট্রাই অর্থ তিন, ওকে, গণ অর্থ ধার ও মেট্রন অর্থ পরিমাপ। এটা সাধারণত আজকে বেসিক হিসেবে মাথায় রাখতে পারো, তো এটা এত ইম্পর্টেন্ট কিছু নয়। তো আসলে ত্রিকোণমিতিতে কি করা হয়? ত্রিকোণমিতিতে আসলে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক, এটা নিয়ে এই আলোচনা করা হয়, পাঠদান করা হয়। তো তেমন ইম্পর্টেন্ট কিছু নেই এখানে। তো পরে লেখা আছে মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারে নিদর্শন রয়েছে। এখানে যদি ত্রিকোণমিতির জনক তা দেয়া নেই, তো তোমরা ইনফরমেশন হিসেবে এটা রাখতে পারো, যেটা ত্রিকোণমিতির আসল জনক কিন্তু হলো আল-বাত্তিনি। ওকে, তো আল-বাত্তিনি এটা সম্পর্কে ইনশাল্লাহ একদিন ভিডিও বানাবো, তো আজকে এটা নিয়ে আলোচনা করি। তো এখানে মিশরীয় ভূমি জরিপ প্রকৌশল কাজে বহুল ব্যবহার ধারণা করা হয়। তো এইটা আর এখানে ওইরকম ইম্পর্টেন্ট কিছু নেই। ওকে, এখানে কি করতো তারা? এর সাহায্যে জ্যোতির্বিদগণ কি করতো? পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের ডিস্টেন্স নির্ণয় করতো। তো সব জায়গায় ব্যবহৃত হয় ত্রিকোণমিতি। তো এইটা এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। তো এখন তো দেন আসো যাই ইম্পর্টেন্ট বিষয়ে, ইম্পর্টেন্ট টপিকস। এখানে এই যেগুলো, এখান থেকে তোমাদের মূল ডিসকাশন শুরু। তো অতিভুজ, ওকে, অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, এই তিনটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। তো অতিভুজটা তোমরা কীভাবে ইন্টারেস্টিং করে মানে মনে রাখার জন্য এই টেকনিকটা ব্যবহার করতে হবে। অতিভুজ, ভুজ মানে হলো খাওয়া, অতিভুজ মানে হলো যে বেশি খায়। ওকে, যে বেশি খায় সে স্বাভাবিক একটু মোটা হয়ে যায়। ওকে, তো এইখানে তোমরা ত্রিভুজ দেখে কীভাবে অতিভুজ চিনবে? যে একটু লম্বা থাকবে। ওকে, যেমন দেখো এই ত্রিভুজের মধ্যে এটা একটু লম্বা, এই ত্রিভুজের মধ্যে এটা একটু লম্বা, সুতরাং এগুলো হলো অতিভুজ। এটা দেখেই সহজে বুঝতে পারবে। তো অতিভুজ কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। ওকে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু। তোমরা যদি সমকোণের ত্রিভুজের সংজ্ঞা আসে তাহলে বলবে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ। এই যে এটা এক সমকোণ মানে কি? এক সমকোণ মানে হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, তো এইটা হলো 90 ডিগ্রি। তো এটার দেখো বিপরীত বাহুটা হলো এটা। তো এই সমকোণের এটা বিপরীত বাহু মানে বিপরীত দিকে আছে, সুতরাং এটা হলো অতিভুজ। তারপর আসো বিপরীত বাহু বা অপোজিট সাইড, যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। ওকে, তো এইটা প্রদত্ত কোণ মানে প্রশ্নে যেটা উল্লেখ করবে প্রদত্ত কোণ, যেমন যদি প্রশ্নে এটা উল্লেখ করে কোণ ও, অথবা হ্যাঁ এটা যদি উল্লেখ করে তাহলে এটার যে সরাসরি বিপরীত বাহু তা হলো বিপরীত বাহু বা বিপরীত বাহু। এটার সরাসরি বিপরীত দিকের বাহুটা হলো এটা। ওকে, তেমনি এই কোণের সাপেক্ষে যদি বলি পি কোণের সাপেক্ষে, তাহলে পি কোণের সরাসরি বিপরীত বাহু হলো এই যে এটা। ওকে, এটা তো এটা। তো এইটা বিপরীত বাহুর একটা নাম তোমরা সবসময় শুনবে, এটা হলো লম্ব। ওকে, এই লম্ব শব্দটা তোমরা সবসময় শুনবে, এটা লম্ব হিসেবেই আমরা অভিহিত করি, এটা বিপরীত বাহুটাকে লম্ব হিসেবে।
আমরা বুঝতে পারলাম বিপরীত বাহুটা কি। তারপর আসো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু হলো যে এই যে কোণটা যে আছে তা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। একটা তো এটা তো বুঝলাম প্রথমে অতিভুজ, তো এটার সাথে যে কোণ উৎপন্ন করেছে এই যে এই বাহুটা, এই বাহুটা হলো কি কি এটা হলো সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। ওকে, তো এইটা জানার পর তোমরা সহজে বুঝতে এখন আবার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা কি। এটা হলো সন্নিহিত বাহু এটা, কারণ এটা কি করেছে এই সমকোণের সাথে না এই অতিভুজের সাথে সে কোণ উৎপন্ন করেছে, এই কোণটাকে উৎপন্ন করেছে। ওকে, তো এইগুলো উৎপন্ন করার কারণে সে হলো সন্নিহিত বাহু। তাই সন্নিহিত বাহু আরেকটা নাম কি আছে বলো তো? সন্নিহিত বাহুর আরেকটা নাম আছে হলো ভূমি। ওকে, তো সাধারণত অঙ্কের ক্ষেত্রে সন্নিহিত বাহুটা বেশি ব্যবহার হয় না, শুদ্ধ ভাষা ব্যবহার হয় যে ভূমি, লম্ব, অতিভুজ, এই তিনটা জিনিস। ওকে, একটা হলো ভূমি, একটা হলো লম্ব, আর একটা হলো অতিভুজ। এই তিনটা বিষয়ই বেশি অঙ্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো এখানে নিচে তারা উল্লেখ করে দিয়েছে যে পিওএন পিওএন কোণের জন্য অতিভুজ ওপি, অতিভুজটা হলো ওপি, বাহুটা হলো কোনটা ও এন, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কোনটা ও এন, এই যে ও, এই যে এন। তারপর হলো বিপরীত বাহু, বিপরীত বাহু কোনটা এই যে পিএন। আশা করি এটা বুঝো তোমরা, এটা নিজেরাই বুঝতে পারবে। এটাও সেম পিওএন, এই যে ওপিএন, ওপিএন এর জন্য কোনটা অতিভুজ হলো ওপি, সবচেয়ে যেটা বড়। তো তার সাথে যে কোণ উৎপন্ন করবে সে হলো সন্নিহিত বাহু বা ভূমি, এ ভূমি। আর এই যে কোণটার বিপরীত দিকের বাহুটা যেটা আছে সেটা হলো লম্ব। ওকে, তো এখন দেখো আমরা কিভাবে চিহ্নিত করব। শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। ওকে, তো গ্রিক আর এখানে 6টি গ্রিক বর্ণমালার 6টি ব্যবহৃত হয় বর্ণ। এগুলো যারা তোমরা সায়েন্সে পড়ো তারা ফিজিক্সে এগুলো আছে। আলফা, একটা হলো আলফা, ইংরেজি অক্ষর এটা এর মধ্যে দেখতে, ইংরেজি অক্ষর মধ্যে দেখতে এর মতো আলফা, এটা মাথায় রাখবে। বিটাটা হলো একটা বির মতো দেখতে, পরাতের বি। তারপর হলো গামা, এটা একটা ইংরেজি স্মল ওয়াইয়ের মতো দেখতে, ওয়াই। ওকে, থিটা হলো একটা শূন্যের মাঝে একটা জিরোর মাঝখানে একটা দাগ, ফাই হলো ওর উপর একটা দাগ, আর ওমেগা হলো ইংরেজি ডব্লিউর মতো। তো এগুলো একটু দেখবে, ইম্পর্টেন্ট কিছু নয়। তো তারপর দেখো এখানে কি বলেছে, প্রাচীন গ্রিসের বিখ্যাত গণিতবিদদের হাত ধরে জ্যামিতি ত্রিকোণমিতিক বর্ণগুলো ব্যবহার হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তারপরে উদাহরণ একে একটা অঙ্ক দিয়েছে যে থিটা কোণের জন্য অতিভুজ কোন কোনটা থিটা। এখানে অনেকগুলো আমরা দেখলাম, এর মধ্যে তারা প্রথমে এসে গেল থিটা। থিটা কোণের জন্য অতিভুজ বের করতে হবে। এই যে এটা হলো থিটা কোণ, এটা হলো থিটা কোণ। থিটা কোণের জন্য অতিভুজ কোনটা, সন্নিহিত বাহু কোনটা ও বিপরীত বাহু কোনটা, এইগুলা আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। তো এরকম তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এগুলো আসতে পারে বেশি। তো থিটা কোণের জন্য অতিভুজ বের করতে, আমি আগে বলছিলাম অতিভুজ বেশি খায়। ওকে, সে হলো অতিভুজ। এখানে দেখো, এখানে তোমরা সংখ্যা দিয়েও বুঝতে পারবে যে এটা দেখো 17, এটা 17, এটা হলো 8, এটা 17, এটা 8, এটা 15। তেমনি এটা দেখো, এটা সবচেয়ে বড়, পিটা একটু বড়, এ বাকিগুলো ছোট। যেগুলো বড় এগুলো থেকে সহজে চিনতে পারবে যে কোনটা অতিভুজ। তার মানে আমরা প্রথমে অতিভুজ চিহ্নিত করে ফেলতে পারবো, এটা এটার অতিভুজ, এটার অতিভুজ এটা, আর এটার অতিভুজ এইটা। আর আমি আমি কি বলেছিলাম যে যে অতিভুজ থাকে, অতিভুজের সাথে যে কোণটি উৎপন্ন করে, মানে কোণটি উৎপন্ন করে, এখানে তো একটি কোণ রয়েছে, তো সে কোণটি উৎপন্ন করবে যা যে প্রশ্নে বলা হবে। যখন এখানে বলেছে যে থিটা কোণ, থিটা কোণের জন্য বের করবে, তাহলে সুতরাং এটা থিটা কোণ। তো থিটা কোণের সাথে এটা যদি অতিভুজ হয়, তার সাথে যেই কোণ উৎপন্নকারী সে হবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু হলো এটা, অথবা এটাকে আমরা কি বলছিলাম, ভূমি। ওকে, তো ভূমি। আর এটার বিপরীত বাহুটা হলো কি, এটা হলো লম্ব, বা এটার নাম হলো বিপরীত বাহু। দেখো অতিভুজ এখানে বলেছে যে এখানে অতিভুজ হলো 17 একক, বিপরীত বাহু যেটা 8, আর সন্নিহিত বাহু হলো 15 বা 15। তো এটার ক্ষেত্রেও দেখো অতিভুজটা হলো পি, অতিভুজ, আর এটা হলো কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু হলো আর, তার সন্নিহিত বাহু হলো কিউ। ওকে, তো সেম এটার ক্ষেত্রে অতিভুজ ইএফ,
আর বাহু বিপরীত বাহু কোনটা? ইজি, যেটা বিপরীত বাহু। ওকে, আর সন্নিহিত বাহু হলো এই যে এফ জি। ওকে, তো তারপরে দেখো অঙ্ক নাম্বার 2 উদাহরণ। এখন বলেছে যে আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আগে ছিল একটা কোণের জন্য, এখন দেখো দুইটা কোণের জন্য। প্রথমে আলফাটা বের করে নিব, পরে পরে বিটাটা বের করে নিব। আলফা কোণ কোনটা? এটা হলো আলফা কোণ। আলফা কোণের জন্য অতিভুজ কোনটা দেখো তো, যেটা এখানে দেখো সংখ্যা থেকে বুঝতে পারবে। সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে এটা বোঝার একটা সহজ টেকনিক, যেটা সবচেয়ে বড় সেটা হবে অতিভুজ, মানে সে খেয়েছে বেশি সে হলো অতিভুজ। এখানে 25 দেখতে দেখা যাচ্ছে এটা বড়, ধরুন এটা অতিভুজ। তো অতিভুজের সাথে যে আমরা মানে যে কোণটা চাইবে, যে এখানে আলফা কোণটা চেয়েছে, তো এর সাথে অতিভুজের সাথে যে কোণ উৎপন্ন করবে সে কি বাহু? সন্নিহিত বাহু বা ভূমি। সেই যে এই যে আলফা কোণটা উৎপন্ন করেছে এই যে এই রেখাটি মানে 7, এটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। আর আর কি বলেছিলাম যে কোণটার বিপরীত দিকের বাহুটা থাকবে সেটা হলো লম্ব, মানে এই 24 হলো লম্ব। অথবা কি বলা হয় এটাকে? বিপরীত বাহু। যে এটা কোণ আছে, তো কোণের বিপরীত দিকের বাহু, সুতরাং এটা হলো লম্ব। ওকে, এখন যদি তোমরা বিটা কোণের জন্য দেখো, বিটা কোণের জন্য দেখতে অতিভুজ সেম থাকবে, কারণ 25। আর তাহলে বিটা কোণের সাথে বিটা কোণটা উৎপন্ন করেছিল এই রেখার সাথে, সুতরাং এখন এটা হবে, এই রেখাটা হবে 24টা হবে হলো সন্নিহিত বাহু বা ভূমি। আর এই কোণটা বিটা কোণের বিপরীত দিকের যে বাহুটা সেটা হবে লম্ব বা বিপরীত বাহু। ওকে, তো এটা দেখো এখানে এটাই দেওয়া আছে। তো দেখো যে আলফা কোণের জন্য প্রথমে আলফা কোণ নেওয়া হয়েছে। আলফা কোণের জন্য 25 হলো অতিভুজ, তারপর 24 হলো বিপরীত বাহু, আর সন্নিহিত বাহু কত? 7। ওকে, এই সন্নিহিত বাহু 7 এখানে দেওয়া আছে একক। তো তেমনি বিটা কোণের জন্য, বিটা কোণের জন্য কি হবে? অতিভুজ 25 একক, বিপরীত বাহু 7, সন্নিহিত বাহু 24। আই হোপ, আশা করি এখানে কোনো প্রবলেম থাকতে পারে না। তো পরে দেখো একটা কাজ দেওয়া আছে, থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করো। উদাহরণ 1 ও 2 যে ভালো পারবে সেগুলো ভালো পারবে ইনশাল্লাহ। এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। কারো যদি কোনোটা করতে প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবে, কমেন্ট করবে, তারপর আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি এটা সমস্যা হওয়ার কথা না, যদি কেউ উদাহরণ 1 ও 2 ভালো করে বুঝে থাকো। তো এইখানে একটা টার্ম হচ্ছে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা। সদৃশ সমকোণী ত্রিভুজ মানে সবগুলো যেগুলো সমকোণী ত্রিভুজ, সদৃশ সমকোণী মানে প্রত্যেকটারই একটা করে 90 ডিগ্রি কোণ থাকবে। ওকে, সমকোণী ত্রিভুজ সব প্রত্যেকটারই 90 ডিগ্রি কোণ থাকবে। তো এগুলো সেম থাকে আর কি, প্রত্যেকটা বাহুই সেম থাকে। তাদের সবারই অতিভুজের মানে অনুপাত, তার সাথে এইটার অতিভুজ, তো এটার বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, এটারও এরকম অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু প্রত্যেকটারই মাপটা সেম থাকে। সেটার একটা চার্ট এখানে তোমাদেরকে কাজ হিসেবে দেয়া আছে। ওকে, তো এখানে এরকম একটা দেওয়া দেওয়া আছে, চেষ্টা করবে তোমরা পূর্ণ করার প্রত্যেকটা বাহু। তো পরে এটার একটা প্রুফ দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট না, এটা তেমন আসে না পরীক্ষায়, তো এটা আমরা স্কিপ করতেছি। তো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক পরিমাপ। সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি? সূক্ষ্মকোণ হলো কি 90 ডিগ্রি থেকে ছোট থাকবে। ওকে, যা 0 থেকে বড় থাকবে এরকম একটা। তো দেখো এখানে কিছু প্রমাণ দেওয়া আছে, এটা তোমরা পড়তে পারো। তো এই ইম্পর্টেন্ট কিছু নয়, শুধু এটা জানতে হবে যে কোনটা লম্ব। এটা আমরা দেখে বুঝতে পারছি এটা সব এই বাহুটা সবচেয়ে বড়, এটা হলো অতিভুজ। তো এটা যেহেতু থিটা কোণ উৎপন্ন করেছে, তো অতিভুজের সাথে যেটা থাকে সেটা হলো সন্নিহিত বাহু বা বলেছিলাম ভূমি। আর তার বিপরীত দিকে যে আছে সে হলো বিপরীত বাহু বা লম্ব। ওকে, এখন আমরা আসবো মেইন টপিক। মেইন টপিকে দেখা বলতে হবে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই বা অতিভুজ। ওকে, বিপরীত বাহু বা অতিভুজ, এটা সাইন থিটার সূত্র, এটা মাথায় রাখতে হবে সবসময়। তো এইটা পারার একটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে লো টি। ওকে, লো টি, লম্ব বাই অতিভুজ। ওকে,
এখন আমি আগে বলেছিলাম যে লম্বটা থিটা সমান কি, থিটা সমান হলো বিপরীত বাহু বাই অতিভুজ। আমি বলেছিলাম যে বিপরীত বাহুটাকে তোমরা লম্ব বলবে, অঙ্ক জানার সুবিধার্থে এটাকে মানে সহজ হওয়ার সুবিধার্থে এটাকে লম্ব বলবে। ওকে, লম্ব সাধারণত অঙ্কের ক্ষেত্রে সবাই এটাই বেশি ব্যবহার করে থাকে, লম্ব। হয়তো আমার লিখতে একটু সমস্যা হচ্ছে, সরি। তো লম্ব বাই অতিভুজ। তো লম্ব থেকে প্রথম অক্ষর যদি আমরা নেই ল, আর অতিভুজের থেকে যদি আমরা নেই তি, তাহলে সাইন থিটাকে আমরা সহজে মনে রাখতে পারবে ল টি। সাইন থিটার সূত্র যদি সহজে মনে রাখতে চাই আমরা ল টি, লম্ব বাই অতিভুজ। এটা কি সূত্র? সাইনের সূত্র, সাইন সমান ল টি। তেমনি কস থিটার সূত্র যদি আমরা জানতে চাই, এটা যে ও এম বাই পি এম, এটা ইয়ের সাপেক্ষে, এখানে চিত্র আছে, চিত্রের সাপেক্ষে নেওয়া হয়েছে। তো শর্ট শুধু এটা মাথায় রাখো যে কস থিটা সমান হলো ভূতি, সন্নিহিত বাহুকে আমি বলেছিলাম যে কি বলবে, ভূমি বলবে, যা কি করে এর সাথে কোণ উৎপন্ন করে, অতিভুজের সাথে কোণ উৎপন্ন করে, সে হলো সন্নিহিত বাহু, বা আমরা এটা কি বলবো, ভূতি। অঙ্কের সুবিধার্থে এগুলো এইটুকু বললে সহজ হয়। আর অতিভুজ প্রতিভুজ আছে। তো কজের জন্য যদি আমরা প্রথম অক্ষর এখান থেকে মানে ভূতি বলতে এটার মানে সূত্রটা এখানে লেখার প্রয়োজন ছিল, এটাকে আমি ওইখান থেকে ভেবে দিচ্ছি। তো ভূতি কস সমান ভূতি, এটা কীভাবে মনে রাখবো, এটা শর্টকাট টেকনিক। কস থিটা সমান হলো ভূতি, মানে ভূমি বাই অতিভুজ। উপরে থাকবে ভূমি বা সন্নিহিত বাহু, নিচে থাকবে অতিভুজ। ওকে, তো তারপর ট্যান থিটা, ট্যান থিটা সমান বিপরীত বাহু। বিপরীত বাহুকে আমরা এখানে আগেও একবার ইন্ডিকেট করেছিলাম যে বিপরীত বাহু মানে লম্ব, আর সন্নিহিত বাহু মানে এখানে বলেছি যে ভূমি। তো ট্যানকে আমরা বলতে পারি লঘু। ওকে, ট্যানকে সহজে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো লঘু। চাইলে তোমরা এই সূত্রগুলো শর্টকাট টেকনিকগুলো তোমাদের বইয়ে উঠিয়ে রাখতে পারো। তো লঘু, তো লম্ব, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, এগুলো অঙ্কের ক্ষেত্রে কিন্তু অনেক লাগবে। তো স্ক্রিনটাকে আমার একটু ছোট করতে হলো, কারণ দেখো মিল আছে, আমরা সাইন থিটা দেখেছি, কস থিটা দেখেছি, ট্যান থিটা দেখেছি। এখন আসো কোসেক থিটা। কোসেক থিটাটাকে সহজে মনে রাখবে কিভাবে, কোসেক থিটা হলো সাইন থিটার বিপরীত। ওকে, সাইন থিটা এখানে আছে, তা 1/sin থিটা। তো এখানে এটা কিভাবে আনবে, সাইন থিটা সমান যে লতি ছিল লম্ব বাই অতিভুজ, এটাকে এখানে এনে যদি লিখে দাও যেভাবে 1/লতি বা 1/, বিপরীত বাহু বা অতিভুজ। তো এটাকে তোমরা সহজে সহজ নিয়মটা বলে দিই, সহজ নিয়ম তিল বলতে পারো। ওকে, তিল মানে কি হবে, অতিভুজ বাই লম্ব, তিল। এটাকে এভাবে শর্টকাট মনে রাখতে পারো, তিল। ওকে, মানে কজ ও সাইন হলো তাদের বিপরীত সম্পর্ক। তারপর সেক, সেক সমান হলো 1/cos, কজ হবে, সেক হবে, এখানে যা হবে তার উল্টাটা, মানে কজ আমরা বলছিলাম ভূতি, তাহলে সেককে কি বলবে, ত্রিভু, মানে অতিভুজ বাই ভূমি, ত্রিভু। সরি, একটু লিখতে সমস্যা হচ্ছে, ত্রিভু। ওকে, অতিভুজ বাই ভূমি। তারপর দেখো কট, কটটা হলো যেখানে কি আছে টেন, টেন এগুলোটা হলো কট। ট্যান আমরা বলেছিলাম যে লঘু, লম্ব বাই ভূমি, তাহলে কট হবে হলো ভুল। ওকে, ধরে করে ভুল, ভুল মানে ভূমি বাই লম্ব। এই টার্মগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, আরেকবার ভিডিওটা পিছনের দিকে নিয়ে টেনে আবার করতে পারো। তো এখন তো লক্ষ্য করি যে সাইন থিটা, প্রত্যেকটি থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়, প্রত্যেকটি থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়, সাইন ও থিটার গুণফলকে নয়। ওকে, যেমন আমরা ভাবতেছি যে সাইনের ক্ষেত্রে থিটাটা গুণ হিসেবে আছে, আসলে তাতে আলাদা কোনো দাম নেই, এখানে আলাদা অর্থ বহন করে না। তো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। তো এটা ওইখানে এইভাবে ব্যবহৃত হবে। এখানে দেখো কিছু প্রুফটা দিয়ে দিচ্ছে, সাইন থিটা কীভাবে কস এক থিটার উপরে হয়। দেখো সাইন থিটার সমান ছিল পিএম বাই ওপি, এখানে যেটা আছে কোসেক সেটা হয়ে গেছে ওপি বাই পিএম, জাস্ট উল্টে গেছে। তো কস এর আগে বলেছি আমি, কস তাহলে ও এম, সেক হয়ে গেল কি ওপি বাই ও এম বাই ওপি, এটা হলো ওপি বাই ও এম। তো এমনি ট্যানটা ছিল পিএম বাই ও এম, তারপরে পরে কটটা হয়ে গেল ও এম বাই পিএম। তো এটা এই চিত্র সাপেক্ষে উল্লেখ করেছে।
তো এই তো এটা এখানে তোমরা এইগুলো যদি দেখে নাও বুঝতে পারবে আশা করি। এইখানে দুইটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে, এই ইকুয়েশনগুলো প্রায় ইউজ হয়। হলো ট্যান থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, মুখস্থ রাখতে হবে। তেমনি কট, তাহলে কট কি হবে, কট হবে ট্যানের উল্টা। তো কট কি, কট হলো যে উপরে কস নিচে সাইন, এটা সাইন বাই কস, আর এটা উপরে কস থিটা নিচে সাইন থিটা। ওকে, তো এখানে একটা সূত্র দেওয়া আছে, সূত্র পূর্ব দেওয়া আছে। এই পিথাগোরাসের সূত্র কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, পিথাগোরাসের সূত্র কিন্তু প্রায়ই ব্যবহার হবে। পিথাগোরাসের সূত্রটা আমরা কি বলেছিলাম, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখানে কি ইম্পর্টেন্ট সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রটা, সব জায়গাতে ব্যবহৃত হয়। 3 স্টার দিয়ে, 3 স্টারগুলো সুন্দর হচ্ছে না যদিও, এটা দিয়ে করছি তো দেখে ভালো হচ্ছে না। তো এটা সব সময় মাথায় রাখতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা is equal to 1, এটা একটা ইকুয়েশন। তো দেন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is equal to 1, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। এখন দেখো এটা কি করেছে, এইখানে যদি আমরা tan স্কয়ার এই পাশে রেখে মাইনাস tan স্কয়ার এই পাশে রেখে sec স্কয়ারকে sec স্কয়ার থেকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যেত, 1 মাইনাস sec স্কয়ার থিটা। সেটা যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই তাহলে এটা সেমটা পাই। কি এখান থেকে এটা কীভাবে আসলো, এটাও কিন্তু সূত্র, কিন্তু এই একটা শিখলে তুমি এটা পারবে। এটা কীভাবে আসলো যদি দেখিয়ে দিই, এখানে ধরো sec স্কয়ার থিটা, ওকে, sec স্কয়ার থিটাকে ধরো sec স্কয়ার থিটাকে এই পাশেই রাখলাম, আর এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1, আর মাইনাস টেন স্কোয়ার থিটাকে যদি ইকুয়ালের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে প্লাসের টেন থিটা। ওকে, তো এইটাকে টেন থিটা এই পাশ করে লিখলে, টেন থিটা লেখলে ভালো হচ্ছে না, তো এই পাশ করে লিখে এটা আসলো। আর যদি ডিরেক্ট মুখস্থ করতে চাও তাহলে ওটা মুখস্থ করতে পারো। তারপরে যেখানে আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো কট এখানে যদি আগেরটার মতো যদি এই -1টাকে এই পাশে নিয়ে আসি তাহলে, না এই প্লাসের 1টাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে -1, মাইনাসের কট স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাসের কট স্কোয়ার থিটা। তো এই পাশের পাশ করলে এই যে হয়ে গেল কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা মাইনাস 1। তো এইটাও একটা সূত্র আর এটাও একটা সূত্র, দুটো মুখ রাখতে হবে। তো এখন দেখো অঙ্ক আছে, তো অঙ্কের ক্ষেত্রে এটা ইজি অঙ্ক, এই ক্লাসে দেখবো না, এটা ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে, তো নেক্সট উদাহরণ 3টা দেখে নিই, তো তারপরে উদাহরণ 4 আছে, এগুলো নেক্সট ক্লাস থেকে দেখবো ইনশাল্লাহ। তো এইখানে দেখো tan থিটা সমান বলে দিয়েছে যে 4/3 হলে এক কোণের অন্যান্য অনুপাত নির্ণয় করো। এইরকম অঙ্কে চিত্রের কথা মাথায় রাখতে হবে। যেমন দেখো বলেছে, আমরা জানি চিত্র এঁকে ফেলতে হবে, সাথে সাথেই অঙ্ক বসাতে হবে। ধরো চিত্র আঁকলাম, লম্ব, এটা অতিভুজ, আর এটা হলো ভূমি। তো বলেছে যে টেন এ, এখানে দেখো থিটা আলফা ওমেগা যে কোনো থাকতে পারে, বা এ বি সি থাকতে পারে, এটা বিষয় না। এটা হলো দেখো এটা ইন্ডিকেট করে যে কোন আছে, কোনটাকে ইন্ডিকেট করে। ধরো টেন এ, আমরা ধরলাম যে এই কোণটা হলো এ, ওকে, আর এটা হলো বি কোণ, এটা সমকোণ, আর এটা হলো সি কোণ। তারা বলতেছে যে এ কোণের জন্য টেন সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি। তাহলে এটাকে যদি আমরা ধরি কোণ, এই কোণ দিতে হলে এটুকু হলো 90 ডিগ্রি বা সমকোণ। ওকে, তাহলে এই যে এটা হলো ত্রিভুজ, এটা হলো সন্নিহিত বাহু বা ভূমি, আর এটা হলো বিপরীত দিকে, এটা হলো লম্ব। তো টেন সমান আমরা জানি হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে ডিসি বাই লঘু, ডিসি বাই এবি। সুতরাং তারা বলেছে যে টেন সমান এখানে দেওয়া আছে 4/3। তো এখানে এটা হলো 4 আর এটা হলো 3। তো এটা এখন আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সহ নির্ণয় করতে হবে, বাকিগুলো বের করতে হবে। ফিগারটা লাগবে এখানে। তো দেখো এখানে ওরাও ফিগার এখানে দিয়ে দিয়েছে, তো বড়টা মানে 4 লম্ব বাই ভূমি। ওকে, তো এখানে এক কোণের বিপরীত বাহু বলেছে বা লম্ব, এটা হলো 4, সন্নিহিত বাহু বা ভূমির হলো এটা হলো 3। তো পিথাগোরাসের সূত্র লাগবে। তো আমরা পিথাগোরাসের সূত্র জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার।
এখানে অতিভুজ স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে তারা এক লাইন শর্ট করেছে, ওই পাশে পাঠিয়ে দিল রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এখানে 4 স্কোয়ার 16 হয় আর 3 স্কোয়ার হয় 9। তো 16 আর 9 যোগ করলে 25কে রোড করলে হবে 5। ওকে, তো সুতরাং আমরা পেয়ে গেলাম অতিভুজের মান, এটার মান হবে তাহলে কি 5। ওকে, তো 5 যদি আমরা পাই তাহলে আমরা বাকিগুলো সহজেই বের করে ফেলতে পারবো, যেহেতু সব পেয়ে গেছি। সুতরাং এইটা হলো 5। অতিভুজটা সবসময় বড় থাকে। এটা যেহেতু কোণ, এটা হলো সন্নিহিত বাহু আর এটা বিপরীত বাহু। তো সাইনের সমান আমরা কি জানি, লতি বা লম্ব বাই অতিভুজ, অথবা যদি বলতে পারো বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু হলো এটা বা লম্ব, লম্ব বাই অতিভুজ হলো 5, তাহলে হবে 4/5। এই যে 4 হবে। তারপর হলো কজ, কজ মানে আমরা বলেছিলাম ভূমি বাই অতিভুজ, ভূমি বা সন্নিহিত বাহু বা অতিভুজ। সন্নিহিত বাহু এখানে হলো এবি বা এটার মান হলো 3, অতিভুজ মান হলো 5। এই দেখো কজ হলো 3/5। কট আমরা কীভাবে জানতে পারি? আমরা বলছিলাম টেন সমান হলো লোভ। ও এখানে দেখো একটা সহজ টেকনিক, টেনের মান তারা দিয়ে দিয়েছে যে লম্ব বাই ভূমি 4/3। এটা যদি উল্টা উল্টা করে বসিয়ে দাও, উপরে 3 দিয়ে নিচে 4 দিয়ে দাও, তাহলে পেয়ে যাবে হলো কটের মান। তারপর হলো কি কোসেক। কোসেক হলো আমরা বলছিলাম যে সাইনের উল্টো, সাইনের দেখো 4/5, এটাকে 5/4। সেক ছিল কার উল্টো? এই যে উল্টো। কস হলো 3/5, এটা হলো 5/3। এটা হলো আনসার। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, এগুলো এমসিকিউ আসে বেশি। আর কয়ে আসতে পারে, ক এক দুইয়ের প্রশ্ন আসতে পারে। তো এখানে দেখো একটা তালিকা দেওয়া আছে, এটা এখান থেকে সহজে তোমরা দেখে নিতে পারবে। আর আরও যে সূত্রগুলো আছে সেই সবগুলো মিলিয়ে তোমরা একটা তালিকা করতে পারো, যাতে তোমাদের সহজ হয়। তো এই আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা বেসিক আলোচনা করার চেষ্টা করলাম। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা উদাহরণ অঙ্ক করা শুরু করব। তো সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো ভুল ত্রুটিগুলো আমার মাফ করবে অবশ্যই। আর অবশ্যই কমেন্টে বলবে যে কি ইমপ্রুভ করা দরকার বা তোমাদের কি সমস্যা। তো থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।